আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। একটু আগে একটি ভিডিও দেখলাম, পরামর্শ দিচ্ছেন যে সেহরি খেতেই হবে। তো আমরা অনেক সময় বলি যে সেহরিতে আমরা লবণ মেশানো পানি খাবো। তো এ ধরনের ভিডিও দেখলে অনেকেই জিজ্ঞেস করে আমাদেরকে যে এই যে একজন পরামর্শ দিচ্ছে যে সেহরি খেতেই হবে, মাস্ট ম্যান্ডেটরি। আবার আপনি বললেন যে সেহরিতে লবণ মেশানো পানি খাবো। তা আমি যে অনেকক্ষণ না খেয়ে থাকবো, এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? তো প্রিয় দর্শক, আসলে এখানে একটু বোঝার ভুল আছে। যেমন যিনি বলেছেন, যেই ডাক্তার বলেছেন যে সেহরি খেতেই হবে, তো তিনি তার চিন্তা তিনি করেছেন। অর্থাৎ অনেক রোগী আছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অনেকের আছে ইনসুলিন নেন, অনেকের আছে ব্লাড প্রেশারের ওষুধ খান, অনেকে আছে ডায়াবেটিসের ওষুধ খান। এখন তারা যদি সাহারি না খান এবং এই ওষুধগুলো খান, অনেক ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ সুগার লেভেল ফল করে যেতে পারে। কারণ যাদের ইনসুলিন বেশি আছে বা যারা ইনসুলিন নিচ্ছেন বা ডায়াবেটিস মেডিকেশন খাচ্ছেন, তারা যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন তাহলে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার ধরেন যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ডায়াবেটিস নাই কিন্তু ইনসুলিন বেশি, তো এরাও অনেকক্ষণ না খেয়ে থাকলে এরকম ক্ষতি হতে পারে। উনি হয়তো সেই বিবেচনা থেকে এই কথাটা বলেছেন, কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা এক নয়। যেমন আমরা যারা ফ্যাট অ্যাডাপ্টেশন করছি, তো ফ্যাট অ্যাডাপ্টেশন মানে এটা একটু বুঝতে হবে। অর্থাৎ চর্বি গলে আমার শক্তি যে হয়, অর্থাৎ আমরা চলাফেরার জন্য যে শক্তি দরকার, এটিপি দরকার, তো ফ্যাট বার্ন করে সেই শক্তি আমরা তৈরি করতে পারি। তো যারা ফ্যাট বার্ন করে শক্তি তৈরি করতে পারেন এবং যারা ওজন কমাতে চান এবং টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করতে চান, কিউর করতে চান, কোষ খালি করতে চান, তো তাদের জন্যে রোজা রাখলে অবশ্যই ভিন্ন নিয়ম এবং সাহারিতে লবণ মেশানো পানি খেয়ে রাখবে। তো এখন ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হলে, আর আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন আছে কিনা বা আপনাকে করতে হবে কিনা বুঝবেন কিভাবে? তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে 0967824240 এখানে কল দিবেন। আর আমি এখন যেটা বলছি দেখেন আপনি বোঝেন কিনা। ধরেন একটি মানুষ, তার হোমা আইআর বেশি আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি আছে, ইনসুলিনের পরিমাণ বেশি আছে। তা আমরা টেস্ট করে দেখলাম তার বেশি হুমায়ুর, ইনসুলিন দেখলাম 22, ইনসুলিন থাকার কথা 4, হুমায়ুর দেখলাম কারো 6 বা 8, হুমায়ুর থাকার কথা 1 বা 0.5 থেকে 1.5। তাহলে আমরা বুঝবো যে এর ফ্যাট অ্যাডাপ্টেশন নেই। অর্থাৎ সে যদি অনেকক্ষণ না খেয়ে থাকে মাথা ঘুরে পড়তে পারে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আর যদি ওষুধ খায় বা ইনসুলিন নেয় তাহলে এই সম্ভাবনা আরও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তার এই ইনসুলিন কেন বাড়লো বা তার ফ্যাট বার্ন হতে পারছে না কেন? প্রিয় দর্শক, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। ইনসুলিন যদি কারো বেশি থাকে তাহলে চর্বি গলতে দেয় না, চর্বি মানে ভাঙার যে প্রক্রিয়া সেখানে বাধা দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো, ফ্যাট বার্ন করতে বাধা দেওয়া হচ্ছে ইনসুলিনের কাজ, এবং চর্বি জমানো ইনসুলিনের কাজ। এখন যার ইনসুলিন বেশি আছে সে যদি অনেকক্ষণ না খেয়ে থাকে তাহলে সে ফ্যাট বার্ন তো করতে পারবে না, গ্লুকোজ তো তার কিছুক্ষণ পরে আস্তে আস্তে কমতে কমতে সুগার লেভেলটা ডাউন হয়ে গেছে। এখন সে ফ্যাটও বার্ন করতে পারছে না, তখন তাকে খেতে হবে। এই জন্যে বলা হয় যে আপনারা সাহারিতে অবশ্যই খেতে হবে, তা নাহলে প্রবলেম হতে পারে। এখন ফ্যাট অ্যাডাপ্টেট করতে হলে কি করতে হবে? আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বা কেন? ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার প্রধান কারণ হচ্ছে সেলুলার ওভারলোড, অর্থাৎ কোষে জায়গা নেই। কোষে জায়গা নেই কেন? কারণ আমরা যে খাবার খাই সেটাকে ব্যবহার যদি করি, বার্ন যদি করি, তাহলে তো সেটা শক্তি হিসেবে ব্যবহার হয়। তা আমি যতটুকু খাবার খাচ্ছিস তার চেয়ে বেশি আমি ব্যায়াম করছি না বা কায়িক শ্রমও করছি না, হ্যাঁ, বসে বসে থাকছি, অলস বিলাস জীবনযাপন করছি, সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি। তাহলে আমি যতটুকু খাবো অতটুকু বার্ন করলে আমার কোষে ওভারলোড হবে না। আমি যা খাচ্ছি সেটাকে যদি জমাই, বার্ন না করি, অর্থাৎ কায়িক শ্রম বা ব্যায়াম না করি, তাহলে সেটা শরীরে জমতে থাকে এবং এভাবে জমতে 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 আমার সেলুলার ওভারলোড হতে হতে একসময় কোষের ভিতরে সুগার ঢোকার জন্য ইনসুলিন রেসপন্সিবল। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনিকে কোষে ঢোকানো। তো ইনসুলিন চাবির মতো কাজ করে, সে তার রিসেপ্টর সাইডে বাইন্ড করে, গ্লুট4 ট্রান্সলোকেশন হয় এবং রক্তের চিনি কোষে প্রবেশ করতে পারে। কোষ তার দরজা খুলে দেয়, ইনসুলিনকে আহ্বান করে যে হ্যাঁ, আমি অনেক খুশি, তুমি আমার জন্য খাবার এনেছো, তো ঠিক আছে, আমি
এখন পুষ্টি দরকার, আমার এখন শক্তি তৈরি করা দরকার, তুমি অনেক ধন্যবাদ, হ্যাঁ থ্যাংক ইউ, তুমি গ্লুকোজ নিয়ে এসেছো। মানে এটা হলো একটা যার ইনসুলিন সেন্সিটিভিটি আছে, প্রিয় দর্শক বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, আবার ভাইবেন না যে আসলে এই ধন্যবাদ টন্যবাদ দেয় কিনা আর কি। হ্যাঁ, তো সেল যখন ক্ষুধার্ত থাকে তখন খাবার পেলে খুশি হয়। এখন আমার কোষে যখন ওভারলোড থাকে, অতিরিক্ত চর্বি জমে গেছে, তখন ইনসুলিন যখন তার সুগারটাকে নিয়ে আসে, কোষ তখন তাকে বাধা দেয়, বলে যে সরি ভাই, আমার এমনি যথেষ্ট চর্বি জমা, এখানে আর স্টোর করার জায়গা নেই, তুমি দয়া করে আর এটা নিয়ে এসো না। কিন্তু আপনি তো ধরেন ভাত খেলেন, রুটি খেলেন, ফল খেলেন, দুধ খেলেন, বা কোনো চিনি জাতীয় কোনো খাবার খেলেন, এখন রক্তেও তো চিনি আসছে, খাবারের সঙ্গে ঢুকছে, আর যদি আপনি বারবার খান তাহলে তো বারবারই সুগারটা আসছে। এখন সেলুলার ওভারলোড থাকলে অর্থাৎ কোষ তাকে বাধা দিবে, যে ইনসুলিনকে বলবে না সরি, আমি আর আপনাকে অ্যাক্সেস দিতে পারছি না। সে এবার তাকে দেখে মন খারাপ করবে, মেজাজ খারাপ হবে, এই তুমি আবার কেন এই খাবার নিয়ে আসছো, আমার তো খাবার রাখার জায়গা নেই, তুমি আবার এতগুলো খাবার নিয়ে আসছো। হ্যাঁ, তো তো যাই হোক, আমরা তো সকালে নাস্তা করি, আবার একটু পরে নাস্তা করি, আবার দুপুরে খাই, আবার বিকেলে নাস্তা করি, রাত্রে খাই, তো বারবারই শরীরের চিনি ঢোকে। তো এই অবস্থার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন যখন বাধা দেয়, কোষ ইনসুলিনকে বাধা দিলে তখন রক্তের চিনি বাড়তে থাকে। এখন ব্রেন সিগন্যাল পায় যে ব্লাড সুগার বাড়ছে, তখন ব্রেন কি করে যে রক্তের চিনি কমাতে আরও বেশি ইনসুলিন তৈরি করে। এবার কি হয়, বেশি মাত্রার ইনসুলিন এসে জোর করে কোষের ভিতরে আরও কিছু পুষ্টি ঢুকায়। তো কোষ তো আরও বিরক্ত হয়, সে ওভারলোড আরও বেড়ে যায়। তো একটা পর্যায়ে দেখা যায় সে যতই চেষ্টা করে আর ঢুকাতে পারে না, তো তার ব্লাড সুগার বেড়ে তখন ডায়াবেটিস হয়। আর ধরেন আপনার প্রাথমিকভাবে ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু আপনার রক্তের ইনসুলিন লেভেল বেড়ে যাবে, হাইপার ইনসুলিনিমিয়া বলে এটাকে। এখন ইনসুলিন যখন বেশি থাকবে, প্রিয় দর্শক, এটা হচ্ছে বোঝার বিষয়, তখন আপনাকে বারবার খেতে হবে। ধরেন আমি যদি কোনো একটা রুগী যার ইনসুলিন নেয় তার কথা ভাবি, যে রুগীটা ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন নিল, এখন সে যদি খাবার গ্রহণ না করে 10-15 মিনিটের ভিতরে তাকে খেতে হবে, আধা ঘন্টা পরেও সে কিছু খায়নি, 1 ঘন্টা পরেও কিছু খায়নি, কি হবে, মাথা ঘুরে পড়ে যাবে। তো তাকে এই সময়ের ভিতর খেতে হবে, একটু পর আবার খেতে হবে। তো এই জন্য ইনসুলিন যাদের শরীরে বেশি থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাদের বারবার খাওয়ার এই প্রবণতা থাকবে এবং তারা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে বিপদে পড়বে। তা আমরা এই জন্য আমাদের রোগীদেরকে আগে পরামর্শ দেই যে আপনি ইনসুলিন কমাবেন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবেন, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবেন, এবং আপনার ফ্যাটটা যেন বার্ন হতে পারে, অর্থাৎ ইনসুলিন লেভেল কমালেই ফ্যাট বার্ন হতে পারবে। ওই যখন ফ্যাট বার্ন হবে তখন আপনি সারাদিন না খেলেও, অর্থাৎ সেরিতে লবণ মেশানো পানি খেয়েও সারাদিন থাকার পরেও আপনার শক্তির কোনো ঘাটতি হবে না, কারণ আপনার ফ্যাটটা বার্ন হতে পারছে। তাহলে আমাদের রোগীদের শেখাতে হয় যে ইনসুলিন কমাবেন কী করে। তো ইনসুলিন কমানোর জন্যে আমরা জানি যে ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে রক্তে চিনি আসে, বা চিনি জাতীয় খাবার খেলে রক্তে চিনি আসে। তো রক্তে চিনি আসলে ইনসুলিনের প্রয়োজন। তাহলে আমাকে ওই ধরনের খাবার বাদ দিয়ে সবজি, ডিম, মাছ, মাংস, ভালো তেল, ঘি, হ্যাঁ, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারপর খাঁটি দেশি যে ঘিটা আছে, হ্যাঁ, বা ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, যেটা কাঠের ঘানিতে ভাঙানো, এই ধরনের ভালো তেল, ভালো শাকসবজি, ভালো মাছ, মাংস, ডিম, অর্থাৎ প্রাকৃতিক, ন্যাচারাল, এগুলো খেলে সুগার বাড়ে না, ইনসুলিনও বাড়ে না। ডায়াবেটিস রোগীর জন্য ভালো, ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের জন্য ভালো। তাহলে এইভাবে খেলে ইনসুলিন কমতে থাকবে। প্লাস আপনার ইনসুলিন বাড়ে হলো টেনশন করলে, তাহলে আমি মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম, এগুলো প্র্যাকটিস করব। রাত জাগলে সেটাও ইনসুলিন বেড়ে যায়, তাহলে আমরা ভালো ঘুমাবো, কোয়ালিটি স্লিপ। আর রোজা রাখলে আমার ইনসুলিন কমতে থাকে। তা রোজার মাসে আমাদের একটা সুবিধা, রোজা রাখলে ইনসুলিন কমে। তখন যখন ইনসুলিন কমে যাবে তখন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে আপনার কোনো কষ্ট হবে না। এই রোগীদের যাদের ইনসুলিন বেশি আছে তাদেরকে আমরা এই জন্যে খাওয়া কন্ট্রোল করতে বলি, যে শাকসবজি, ডিম, মাছ, মাংস, তাকে শ্বাসের ব্যায়াম করতে বলি, ঘাসে হাঁটতে বলি, রোদ্রে যেতে বলি, ভালো ঘুমাতে পরামর্শ দিই, আর্লি ঘুমাতে বলি, 7-8 ঘন্টা ঘুমাতে বলি, এবং তাকে আমরা পরামর্শ দিই তারা যেন একটু হিমালয়ান পিঙ্ক সল্ট মেশায় ডিটক্স ওয়াটারে। ডিটক্স ওয়াটার কীভাবে বানাতে হয় আপনি শিখে নেবেন। আর যে কোনো বিষয়ে আপনার কনফিউশন থাকলে 09678242404 এই নম্বরে আপনি কল দেবেন। আপনি যদি টেস্টগুলো করাতে চান, অনেক ডিসকাউন্টে আপনি আমাদের কাছে টেস্ট করাতে পারবেন। আমাদের রমজান উপলক্ষে আরও বিশেষ ডিসকাউন্ট চলছে। আর ডাক্তার দেখাতে, পুষ্টিবিদের পরামর্শ নিতে কোনো টাকা লাগবে না। আপনাকে শুধু 09678242404 এখানে কল দিয়ে বিস্তারিত জানতে হবে। আমার সেশনে অ্যাটেন্ড করতে টাকা লাগে না, এবং জিমের পরামর্শ টাকা লাগে না। হেলথ কোচ আপনাকে পরামর্শ দিবেন এবং বাসায় গেলে আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন, খোঁজখবর রাখবেন, এবং তার সঙ্গে আপনি বিষয়গুলো ডিসকাস করতে পারবেন। কিন্তু আপনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে হলে হয়তো এখানে সশরীরে আসতে হবে।
তো পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে, আপনি একটু দয়া করে জেনে নেবেন যে নাম্বার বলেছে ওখানে ফোন দিয়ে। এখন আপনার যদি ইনসুলিন বেশি থাকে আমরা আপনাকে ইনসুলিন কমানোর পরামর্শ দেব। আপনার যদি সি-পেপটাইড অর্থাৎ ইনসুলিন তৈরি হয় সঠিকভাবে, তাহলে আপনার ওষুধ লাগবে না, আপনি ডায়াবেটিসেও ওষুধ লাগবে না এবং বিনা ওষুধে ডায়াবেটিস ভালো হবে ইনশাল্লাহ। আর ওজনও কমাতে পারবেন চমৎকারভাবে। তো ফ্যাট অ্যাডাপ্টেশন করা হলে পরে আমরা বুঝবো কিভাবে যে তার ক্ষুধা কমে যাচ্ছে, না খেয়ে অনেকক্ষণ থাকতে পারছে। তাহলে ইনসুলিন কমে গেলে আপনার শরীরে যে সঞ্চিত চর্বি সেটা বার্ন হতে পারবে। তখন আপনি যদি সারাদিন নাও খান, আপনি কোনো দুর্বল ফিল করবেন না। তবে পানি খেতে হবে। তো আমরা তো রোজার সময় পানি খাবো না, এই জন্যে সাহারিতে আমরা ডিটক্স ওয়াটার উইথ হিমালয়ান পিঙ্ক সল্ট। তো এই ভালো হিমালয়ান পিঙ্ক সল্ট পেতে হলেও আপনি আমাদের নাম্বারে 09678242404 এখানে কল দিতে পারেন। রমজান উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে। এই অফারটা শুধু রমজানেই পাবেন এবং স্টক থাকা পর্যন্ত পাবেন, এরপর কিন্তু অফারটা শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। তাহলে ডিটক্স ওয়াটার কীভাবে বানাতে হয় ভিডিও দেখবেন, হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে আপনি সাহারিতে খাবেন। তো যখন আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন আপনি প্রায় 22 ঘন্টা আপনি ফাস্টিং করছেন, অর্থাৎ ইফতারের সময় আপনি খাবার খেলেন, অর্থাৎ এশার আগেই খাওয়া শেষ করবেন। ইফতার থেকে খাবারের শুরু, এশার ভিতরে খাওয়া শেষ, এরপরে সাহারির পরে লবণ মেশানো পানি খেতে পারবেন। আর একটা কচি ডাব অবশ্যই খেতে হবে, প্রতিদিন একটা কচি ডাব খেতে হবে, চেষ্টা করতে হবে একটা কচি ডাব খেতে, যেন পটাশিয়ামের কোনো ঘাটতি না হয়, যেহেতু আপনি ফল খাচ্ছেন না। হ্যাঁ, এই জন্য। আর শাকসবজি ঠিক মতো খেতে হবে, শাকসবজি মানে ভালো করে খেতে হবে অবশ্যই। এটা রান্নার পদ্ধতিটা শিখবেন, সটে ভেজিটেবল কীভাবে রান্না করে এটা আমাদের থেকে জেনে নিতে পারেন, বা আমাদের এই যে জেকে ফুড অ্যারেনা ওখানে রেসিপি শেয়ার করা আছে, ওখান থেকে দেখতে পারেন। তো ওখানে শাকসবজি সিদ্ধ করে পিঙ্ক সল্ট দিয়ে তারপর উপরে একটু অলিভ অয়েলটা আপনি দিবেন, এই যে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড অলিভ অয়েল, সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড, এই অলিভ অয়েলটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং আপনি সালাদ ড্রেসিং কীভাবে বানাতে হয় এগুলো অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখবেন, বা আমরাও আপনাদেরকে একটা ভালো উপকরণ দিয়ে দিব যে কিভাবে অ্যামাইনোজ ব্যবহার করে, কোকোনাট অ্যামাইনোজ ব্যবহার করে, হ্যাঁ, পিঙ্ক সল্ট ব্যবহার করে, ভিনেগার ব্যবহার করে, সঙ্গে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নাই তাদের জন্য একটু মধু, হানি অ্যাড করে, হ্যাঁ, অলিভ অয়েল দিয়ে, গোলমরিচের গুঁড়া দিয়ে কিভাবে একটা সুন্দর ড্রেসিং করা যায়, সালাদের ড্রেসিং তৈরি করা যায়। তো সালাদ আপনি খেতে পারেন, ড্রেসিং আপনি এভাবে ব্যবহার করতে পারেন। তাহলে কি হচ্ছে প্রিয় দর্শক, যখন আপনি ইফতারিতে আপনি কোনো একটা মানে হলুদ পানীয় খেলেন, হলুদ আমাদের যে অর্গানিক হলুদ, তারপরে আপনি কোনো সালাদ খেলেন, বা আপনি কোনো সবজি খেলেন, সটে ভেজিটেবল খেলেন, সঙ্গে মাছ খেলেন, মাংস খেলেন এবং প্রাকৃতিক সোর্স ডিম খেলেন, হ্যাঁ, ভালো তেল খেয়ে এগুলো খেলেন, তো আপনার পুষ্টির চাহিদা সব মিটে গেল। এরপর আপনি তারাবি পড়ে এসে আপনি লবণ মেশানো পানি খান এবং আপনি সাহারিতে লবণ মেশানো পানি খান এবং আবার ইফতার, তাহলে প্রায় 22 ঘন্টার মতো, হ্যাঁ, 20-22 ঘন্টার মতো আপনি ফাস্টিং করছেন। তো এখন আপনার যদি ফ্যাট বার্নিং চালু থাকে তাহলে আপনি কোনো দুর্বলতা ফিল করবেন না। তো কি হবে, আপনার লিভারের ফ্যাট ভালো হয়ে যাবে, অর্থাৎ ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। আপনার রক্তনালীর যে অ্যাথেরোস্ক্লেরোসিস সেটাও আস্তে আস্তে আপনার ব্লক কমতে থাকবে, আপনার ওজন কমতে থাকবে, অর্থাৎ চর্বির ওজন, আপনার ডায়াবেটিস ভালো হতে থাকবে, প্রেশার কমতে থাকবে। এভাবে আপনি 30টি রোজা রাখলে আপনার 60 থেকে 70 ধরনের রোগ আপনার ভালো হয়ে যাবে প্রিয় দর্শক। তা আশা করি বুঝতে পেরেছেন যে সবার জন্য সব কিছু নয়, এজন্য আগে জানুন, বুঝুন, তারপর করুন। আর নিরাপদে সব কিছু সুন্দরভাবে করতে চাইলে যে আপনার রিপোর্ট দেখে, আপনার সিআরপি দেখে, অর্থাৎ ইনফ্লামেশন আছে কিনা, TG/HDL রেশিও দেখে বা অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা কেমন, আপনার হিমোগ্লোবিন কত, আপনার হোমা আইআর কত, আপনার সি-পেপটাইড কত, আপনার ইনসুলিন লেভেল কত, সুগার লেভেল কত, আপনার ভিটামিন ডি লেভেল কত, এগুলো জেনে যখন আপনাকে আমরা খাদ্য তালিকা দিব সেটা আপনার জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাই 09678242404 এই নম্বরে কল করে বিস্তারিত জানবেন। এবং এই সংক্রান্ত আরও যদি কোনো আলোচনা আপনারা জানতে চান তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন। ইউটিউবে আপনি এই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজেও আমাদের এই ভিডিওগুলো দেওয়া থাকবে, আপনারা দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, কে কোথা থেকে রেগুলার আমাদের ভিডিও দেখে সেটাও আপনারা কমেন্ট করবেন। তো এই ধরনের আলোচনা আরও যদি শুনতে চান, কোনো বিষয় যদি আপনার জানার থাকে, কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, করলে আমরা পরবর্তীতে এটা নিয়ে ভিডিও করব। এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অথচ রেগুলার আমাদের ভিডিও দেখেন, তারা আসলেই সাবস্ক্রাইব করেছেন কিনা একটু দেখে নেবেন। যদি না করেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে বেল আইকন যেটা সেটা দিয়ে রাখবেন, যেন নোটিফিকেশন পান কোনো নতুন ভিডিও আসে। সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।